এতদিন ধরে যারা আমার মাথা খারাপ করে দিয়েছিল যে আমার মেয়ে কোথায়, আমার মেয়েকে কোথায় রেখে দিয়ে চলে এসেছি, তো সেই নিয়ে অনেক প্রশ্ন ছিল তোমাদের মাথার মধ্যে। তো আজকে ভিডিওতে আমার মেয়েকে দেখাবো তোমাদেরকে, আর এতদিন কোথায় রেখে দিয়ে এসেছিলাম আমার মেয়েকে সেটাও তোমাদেরকে জানাবো, আর কেন রেখে দিয়েছিলাম সেটাও তোমাদেরকে জানাবো। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি, আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে না অনেকটা সকালে উঠে রান্না বান্না শুরু করেছি। প্রথমে টমেটোর চাটনিটা বানিয়ে ফেলছি, কারণ চাটনিটা না একটু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে। ওই কালো সর্ষে ফোড়ন দিয়ে টমেটো চাটনিটা বানাচ্ছি। হাতের কাছে শুকনো লঙ্কা পাইনি তাই দিইনি। তো ওই টমেটোর মধ্যে একটু নুন, একটু পরিমাণ হলুদ দিয়ে আমি বানাচ্ছি। আর হাতের অবস্থাটা একবার দেখো, কেন জানি না ক্যামেরাটার জন্য এরকম লাগছে। আসলে এই ক্যামেরাটা আমি নতুন ইউজ করছি তো ফোনটা, তাই আমি বলতে পারবো না ক্যামেরা সেটিংটা। তো টমেটোটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর ঢাকা চাপা দিয়ে রান্না করব। আজকে অনেক কিছু রান্না করব, আমার কাছে অনেক কিছুই, কারণ অনেকটা পরিমাণে রান্না ছিল তো সেই কারণে। তো এখানে মিষ্টিটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি, চাটনিটা আমার হয়ে গেছে। আর এদিকে বানাবো হচ্ছে গুগলি। এইটা অনেকেই জানি আমাকে প্রচুর বাজে বাজে কমেন্ট করো যে হাঁসের খাবার, এর খাবার, ওর খাবার। তারপরেও বলবো যে খাবার রুচিটা যার যার কাছে। হ্যাঁ, এটা না গুগলি, এটা খুব শরীরের জন্য ভালো, জানো তো, পুষ্টিকর খাবার। আর এটা না চোখের জন্য খুব ভালো। তো এখানে বেগুনটা আমি ভেজে নিয়েছি, আর গুগলিটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম আগের থেকে হলুদ দিয়ে, তো সেটাকেও আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। এই তরকারিটা খেতে খুবই ভালো হয়, তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। অনেকে ছিছা করো, যতক্ষণ না খাবার খেয়ে টেস্ট করছো ততক্ষণ বুঝবে না। আর হ্যাঁ, অনেকে রুচি হিসাবেও খায়, সেই ক্ষেত্রে আমি কিছুই বলতে চাই না তোমাদেরকে। আর এখানে সবটুকু ভেজে নিয়ে বাকিটা রান্নাটা করব। তোমরা জানো আমি রিসেন্টলি কিছুই খেতে পারছি না, মাছ মাংস ডিম কোনোটাই খেতে পারছি না। তাই ভেবেছিলাম এই গুগলিটাও হয়তো খেতে পারবো না। যাই হোক, নাকে চাপা দিয়ে রান্নাটা করেছিলাম, খেতে পেরেছি। গুগলিটা খেতে আমার কোনো অসুবিধা হয়নি। তো এইখানে আমি কিছুই দিইনি ফোড়নে, দেখলে একটুখানি আলু আর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি লাল লাল করে। আর ওইদিকে প্রীতম বানাচ্ছিল হচ্ছে ডিম পোচ, সকালবেলায় ব্রেকফাস্টের জন্য ও কটা পোচ বানিয়ে নিচ্ছিল। আর এদিকে দেখো ভালো করে আমি আলু আর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এই রান্নাটা ভীষণ টেস্টি হয়, এটা দিয়ে তুমি পুরো শুকনো শুকনো করে ভাতটা খেয়ে নিতে পারবে, আর এতটাই ভালো লাগে। তো এখানে একটু মশলা বাটাও আমি দিচ্ছি, এর মধ্যে আছে তোমার একটুখানি নুন হলুদ সব কিছুর মধ্যে দেওয়া আছে, বাটাটার মধ্যে একটুখানি আদা রসুনও আছে। তারপরে আমি এখানে একটুখানি সামান্য পরিমাণে সর্ষে বাটা দিয়ে একটুখানি আলু দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপর গুগলিটা যেটা ভেজে রেখেছিলাম, তোমরা অনেকেই এটাকে গেড়ি বলো, তো বেগুন আর গুগলি যেটা ভেজে রেখেছিলাম ওটাকে দিয়ে ব্যাস, এটা কিছুই করব না, এটাকে এবার সেদ্ধ করার পালা। একবার সেদ্ধ করেছি, এরপরে বাকি তরকারিটা আলুটা বেশ মাখা মাখা হয়ে আসবে, তখন এটাকে নামিয়ে দেবো। আর এখানে আমি না একদমই ঝাল দিতে ভুলে গেছিলাম, তো তারপরে মনে পড়লো যে হ্যাঁ একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ি দিয়ে দিই। তো এখানে একটু শুকনো লঙ্কা গুঁড়ি আজকে ইউজ করেছি। তো এখানে দেখো আমার ভালো করে মশলাটা কষা হয়ে গেছে। এরপর আমি আর এর মধ্যে কিছুই দেবো না, একটুখানি জল অ্যাড করে এটাকে ভালো করে কষে কষে সেদ্ধ করে নেব। এটা খেতে খুবই ভালো লাগে। আমি তো শুকনো ভাতে পুরো ভাতটা এটা দিয়ে মেখেই খেয়ে নেবো, তবে এবারে ভাবিনি যে এটা গন্ধ লাগবে না, আমি খেতে পারবো। আজকে কি হয়েছে মেনু? আজকে আমাদের বাড়িতে অনেক মানুষজন আসবে। মাটন হচ্ছে, এখন পেঁয়াজ কাটছি, ওইদিকে মোটামুটি হয়ে গেছে হাফ রান্না। এবার শুধু পোস্তটা বানাবো, মাটনটা বানাবো, আর ভাজাভুজিগুলো করছি। ভাতটা একদিকে চেপেছে, অনেক কিছু রান্না করেছি আজকে। দেখি, এদিকে ভাজাভুজি, গুগলি, ডাল, এদিকে ভাত চাপিয়ে দিয়েছে, এদিকে পটল খাচ্ছে, আলু, এই হচ্ছে অবস্থা। এদিকে মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। জানো তো, কাল রাত থেকে আমি ভীষণ ভয় পাচ্ছিলাম যে আমি এত রান্না বান্না করতে পারবো কিনা। ওই জন্য আজকে সকাল সকালেই ঘুম ভেঙে গেছে। সবগুলো যেগুলো হাতের কাছে ছিল সেগুলো অনেক সকালে রান্না করে নিয়েছি। বাকি জিনিসগুলো প্রীতম বাজার থেকে এনে দেওয়ার পর তারপরে রান্না শুরু করলাম। এই যেমন ভেন্ডিটা, তারপরে একটুখানি ভেন্ডি ভেজেছি, পটল ভেজেছি, একটু ভাজাভুজি করেছি। আর তার সাথে একটু আলু পোস্ত করব, আর গুগলি ঝাল তো করলাম, টমেটো চাটনি করব, তার সাথে একটু ডাল সেদ্ধ করেছি, আর করেছি হচ্ছে মাটন। তো এখানে প্রীতম আমাকে হাতে হাতে হেল্প করার জন্য ঘরের সব কিছু কাজই ও মোটামুটি করে দিয়েছে। আর এদিকে আমার সবই হয়ে গেছিলো। এখানে আমি করছিলাম হচ্ছে মাটনটা। এখানে সব মশলা কষে নেওয়ার পর মাটনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। প্রীতমকে বলেছিলাম হিসাব করে আনতে, প্রীতম 2 কিলো মাটন নিয়ে চলে এসেছে, বাট এতটা আমাদের লাগতো না, জানো তো, সেটা আমরা পরে গিয়ে বুঝেছি। এই মাটনটা হয়ে গেলে
হলেই আমার মোটামুটি রান্না বান্না শেষ হয়ে যাবে, আর কিছু আমার করার নেই সেভাবে। আমাকে দেখো আমি নাড়তে পারছিলাম না, আমার প্রচুর প্রবলেম হচ্ছিলো, সেই কারণে আমার একটু নাড়তে একটু কষ্টই হচ্ছিলো। তো এই রান্না করতে না করতে তারপরে দিদি, জামাইবু মানে আমাদের সোরেনদা চলে এসেছিলো। আর আজকে আমার বাবা প্রায় বলতে পারো সেই অর্ক জন্মদিনের সময় এসেছিলো, তারপরে এই এলো। আসলে আমার বাবা না মেয়ের বাড়ির পথই ভুলে গেছে কাজের চাপে, বাবার সময়ই হয়ে ওঠে না। আর এই যে দেখো পুচকা পুচকি সব কটা খেলছে, অর্ক ওইদিকে বসে আছে। তোমরা যারা বলো না আমার মেয়ে কোথায়, আমার মেয়ে কোথায়, আমার মেয়েকে আমি আমার দিদির কাছে রাখতে দিয়ে দিয়েছি। আসলে আমার একটা তো মেয়ে না, তোমরা যারা বলো আমার একটা মেয়ে, আমার একটা মেয়ে না, আমার দুটো মেয়ে, মানে বলতে পারো আমার 3টে সন্তান, আমার অর্ক আর আমার 2 মেয়ে, ঠিক আছে। তো যারা বলো তাদেরকে আমি এটুকুই বলতে চাই যে হ্যাঁ আমি হয়তো গর্বে জন্ম দিইনি তাদেরকে, কিন্তু ওরা আমার মেয়ে। তারপরে দিদি বললো যে দে বুনটি আমি সন্ধ্যেটা দিয়ে দিচ্ছি তোকে, তুই আর না এদিকটা করতে হয় না তোকে, তুই ওইদিকে যা। আসলে সন্ধ্যে দিতে গেলে আমাকে আবার জামা কাপড় ছেড়ে দিতে হবে, সেই কারণে দিদি বললো যে দিতে। আর এইদিকে দেখো আমার ছোটো মেয়ে এখন সন্ধ্যে দেখাচ্ছে, ঘুরি ঘুরি সন্ধ্যে দিতে পারে, 10 বার করে ঠাকুর প্রণাম করতে পারে, এমনকি ঘন্টা বাজাতেও পারে। তো এই যে দেখো খুলে খুলে সব দেখা হচ্ছে। কিছুক্ষণ আগে ওকে সব জায়গা আমাকে ঘুরিয়ে আনতে হলো কোলে করে, তারপরে এখন সন্ধ্যে দিতে বসেছে। বাবালি 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 বাবালি, লক্ষ্মী মেয়ে আমার, একদম লক্ষ্মী মেয়ে না। ভালো রাখো, সুস্থ রাখো, ভালো রাখো। চলো এসো। তারপরে বিকাল দিকে একটু লেমন গ্রাস, একটু আদা দিয়ে লাল চা বানিয়েছিলাম। আসলে সোরেনদাকে না দেখে কেউ বলবে না যে 2টি কন্যা সন্তানের তিনি বাবা, তো সেই নিয়ে দিদি চাটাচাটি করছিল, আমিও একটু মজা নিচ্ছিলাম। তো এখানে হাসাহাসি চলছিল পর্ব। প্রীতম যেহেতু কাজ ছিল, প্রীতম কাজে চলে গেছিলো। এরপর আমরা একটু বেরোবো হচ্ছে ঠাকুর দেখতে। আর তোমাদেরকে দেখিয়ে দিই, এই হলো আমার বড় মেয়ে। তো এই যে এখন উঠে পড়ে, ঘুম থেকে উঠলো অনেক মার খাওয়ার পর, তারপরে ঘুমিয়েছে। একটু চঞ্চল অর্কর মতো, ঠিক অর্ক যেমনটি তেমনটি হচ্ছে মানে একদম চঞ্চল আমার বড় মেয়ে। তো এইখানে তারপরে দিদি আর আমি রেডি হয়ে গেছিলাম, আমাদের অন্য কিছু পরার কথা ছিল, পরার পর দেখলাম একদম কমফোর্টেবল ফিল করছি না, তাই আমরা 2 বোন নিজেদের পছন্দ মতো এক সেম কালারের কুর্তি পরে নিয়েছি, তার সাথে জিন্স পরে নিয়েছি। আর আমার এই জিনিসটা দেখে একটা কথা মনে পড়ে গেল, আমি একবার না দিদির সাথে না মামার বাড়ি গেছিলাম, দিদির মামার বাড়ি গেছিলাম। তো তখন না দিদি আমাকে ধরে ধরে সাজিয়ে দিত, তখন তো আমি সাজগোজা তো পারতাম না, তাই দিদি আমাকে সাজিয়ে দিত। কিন্তু এখন আমি বড় হয়ে গেছি, এখন আবার আমি দিদিকে সাজিয়ে দিচ্ছি। তো দিদি আর বলছে যে খুব সুন্দর করে ভুরুটা এঁকেছিস। আসলে আমার আর আমার দিদির না আইব্রো না ভীষণ পাতলা, মানে আমার দিদিরও যেমন পাতলা আমারও তেমন পাতলা, একটু ফিল করে নিলে না ভরাট লাগে, এই যা আর কি। আমার দিদির আইব্রোটা তাও একটু শেপটা সুন্দর, আমার তো শেপও নেই জানো তো, আইব্রোটা মানে কেমন এবড়ো খেবড়ো টাইপের। তো এখানে আমি দিদির আইব্রোটা সুন্দর করে শেপ মানে সাজিয়ে দিচ্ছিলাম দিদিকে। আমি তো তেমন খুব একটা সাজাতে পারি না, তবে দিদি বলছিল যে ভালোই সাজিয়েছিস জানিস তো, ভালো লাগছে। আর আমি প্রীতমকে বলেছিলাম, প্রীতম যেহেতু কাজে চলে গেছিলো, তো আমি প্রীতমকে বলেছিলাম যে একটু যদি তাড়াতাড়ি আসতে পারে আমাদের বেশ ভালো হয়, তাহলে আমরা সবাই একসাথে ঠাকুর দেখতে যেতাম। কিন্তু সেটা তো আর হলো না, বলতেই পারো এমন একটা কাজ করে যে মানে হুটহাট ছুটি পাওয়াটা বেশ মুশকিল। তো যাই হোক আমি একটুখানি আইব্রোটা করে নিচ্ছি, আর বাচ্চাগুলো এখানে ঝাপাঝাপি করছিলো, তাই আমি ফোনটাকে আর ক্যামেরা স্ট্যান্ডটা আমি সরিয়ে দিলাম। সারা রাস্তা 3 ভাই বোন মিলে যে কি করেছে সে আর কি বলবো। আর এই যে অর্ক তো অনেক বড় হয়ে গেছে, বোনের হাত ধরে ধরে সব প্যান্ডেলগুলো ঘুরছিল, আবার কখনো মারামারিও করছিল। তো এখানে কানে আমার 12টা বেজে গেছিলো আমার আর দিদির। আর এই যে ঠাকুর দেখতে এসেছিলাম আমরা সবাই মিলে, একটু টোটো করেই এসেছিলাম, ভেবেছিলাম স্কুটি নিয়ে বেরোনো হবে, কিন্তু এতগুলো বাচ্চা তো স্কুটিতে ধরবে না, আমরাও ধরবে না। আর এদের প্রণাম করার বাহার দেখো,
আর এই দেখো আমার মেয়েটা এখানে কোলে বসে আছে চুপটি করে। তো এখানে দিদিও রয়েছে। আমরা সেম সেম সব কিছু সাজার চেষ্টা করেছিলাম। আমরা অনেকগুলো না হলেও 3-4টে ঠাকুর আমরা দেখেছিলাম। তো এখানে শুধু দেখো পোজ দিয়ে দিয়ে ছবি তুলছিল, আর দুজন বেশ এনজয় করেছে। আমার না এখানে একটা বোনের সাথে দেখা হয়েছিল, আমি না দাঁড়িয়ে সেভাবে কথা বলতে পারিনি, টোটোর মধ্যে ছিলাম, কিন্তু ও আমার সাথে এসে কথা বলেছে, আমার খুব ভালো লেগেছে। আর এই যে দেখো এখানে লাইনে দাঁড়িয়ে আছি, এটা নাকি বেশ ভয়ঙ্কর বানিয়েছিল, ভূতের থিম বানিয়েছিল। আর এখানে একটা ভীষণ বাজে ইনসিডেন্ট ঘটতেও গেছে, মানে অর্ক ঘটিয়ে ফেলেছে বলতে পারো। এই যে দেখো এই যে ভূত সেজে বাচ্চাগুলো ভয় দেখাচ্ছে মাস্ক পরে পরে। এবার না আমাদের না কুহু মানে ভয় পায়, মানে আমার বড় মেয়েটা বেশ ভয় পায় একটুখানি, জানো তো। তো এখানে ভূতের থিম বানিয়েছিল, আর অর্ক না বেশ প্রোটেক্ট করছিল ওর বোনকে। এবার এখানে প্রোটেক্ট করতে গিয়ে অর্ক কী করেছে, ভূতকে তাড়াতে গিয়ে ওর চোখের মধ্যে একটা ঘুষি মেরে দিয়েছে, আর তার বেশ খানিকটা লেগেছে জানো। এই জায়গাটাতেই ঘটে গেছে। যে দেখো কুহুকে ভয় দেখাতে গেছিলো, আর অর্ক না ওকে বাঁচাতে গিয়ে মারতে গেছে আর লেগে গেছে। শোনেন না কি হলো, কিছু বলো, বলো বলো কিছু বলো। চোখটা চলে যায়নি অনেক। সে তো বাচ্চাটাকে চোখে টোকে জল দেওয়া হলো, তারপরে যা হোক মানে হ্যান্ডশেক করে এলাম, কিন্তু জিনিসটা ভীষণ বাজে হয়েছে। অর্ককে বেশ আমি ওখানেই মানে বলতে পারো গান মুলে দিয়েছি, ভালো রকম দিয়েছি, ও সরিও বলেছে। তারপর বাড়িতে এসে দেখি প্রীতমও আমাদের সাথে মাঝের পথে জয়েন করেছিল, ওখানে হালকা করে রোল টোল সবাই খেয়েছে। বাট আমার তো বলতে পারো তোমাদের যে বললাম ডিম চিকেন কোনোটাই ভালো লাগে না। তো বাড়ি আসার পর দেখি আমাদের যে ডাইনিংয়ে ফ্যানটা লাগানোর কথা ছিল আজকে ফাইনালি লাগছে দিদিরা আসার পর। আসলে একটা কথাই আছে, চাপে চাপে না পড়লে কোনো কাজই হয় না। এতদিন জানো তো প্রত্যেক মাসেই আমরা ভাবতাম এই হয়তো ফ্যানটা লাগিয়ে ফেলবো, এই লাগিয়ে দেবো। অনেকে বলতো ফ্যানটার কত আর দাম হবে, লাগাচ্ছ না। আসলে কি বলো তো, প্রয়োজন না থাকলে ওই যে বললাম তোমাদেরকে বেফালতু আনা হয় না। কিন্তু আজকে মনে হলো যে না, এই ডাইনিংয়ে শোবো সবাই মিলে, তো লাগবে, প্রয়োজন আছে। তো সেই কারণে দেখো ফ্যানটা নিয়ে আসা হয়েছে। এরপর প্রীতমই হচ্ছে মিস্ত্রি, সোরেনদার প্রীতম মিলে পুরো ফ্যানটাকে অনেকক্ষণ বলতে পারো 8 ঘন্টা ধরে সেট করেছে। আর এই যে আমার ছোটো মেয়ের চোখে বেশ ঘুম চলে এসছে, খাওয়ানো দাওয়ানো হলো, এরপর ঘুমানোর পালা। এবার ঘুমিয়ে যাবে ও, একদম চুপটি লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে যাবে, কোনো জ্বালা নেই। ও হচ্ছে আমার লক্ষ্মী মেয়ে। তোমরা সবাই বলো না আমার মেয়ে কোথায়, এই যে আমার 2 মেয়ে। ফাইনালি এখানে অনেকবার ফ্যানটা খোলা পড়ার পর ফ্যানটা আর লাগানো যাচ্ছিল না, সোরেনদা কন্টিনিউ হেল্প করে যাচ্ছিল। আর ওইদিকে দেখো দুজন মিলে কন্টিনিউয়াসলি টিভি দেখছে। যাক, শান্ত হয়ে টিভি দেখছে, এটাই অনেক বড় কথা। কারণ এক জায়গায় এদের দুজনের পা কোনো সময় ঠিক ছিল না, দুজনেরই পায়ের মধ্যে মনে হচ্ছিল যেন সর্ষে আছে, এদিক ওদিক ঘোরাঘুরি করছে। এখনও অনেকটা রাত জাগবো, কারণ অনেক গল্প আছে, প্রায় 1-2 অবধি রাত জাগা হবে। শুধু এগুলোকে ঘুম পাড়িয়ে একটু গল্প করব, কারণ একসাথে তো আর হওয়া যায় না। আর এই যে দেখো ঘুম চলে এসছে, ওষুধ কিছুতেই খাবে না, পাশে ওষুধ রাখা, একদম ওষুধ খাওয়া যাবে না, একটু অ্যালার্জি বেরিয়েছে ওর গায়ে। অর্কর যেমন স্কিন প্রবলেম আছে তেমন মেয়েটারও আছে। সকলের বক্তব্য ছিল যে আমার মেয়ে কোথায়, মেয়ে কোথায়। তো তোমাদেরকে আমি একটা কথা বলি, যারা এসব কমেন্ট করো তাদেরকে আমি কিছু কথা বলে রাখি, যে আমার না কোনোদিন আমি গর্ভে ধারণ করিনি মেয়ের সন্তান। মানে এটা কেন বলছি, কারণ আমি তোমাদেরকে বললাম আমার দিদির 2টি কন্যা সন্তান, তো সেই ক্ষেত্রে আমারও 2টি কন্যা সন্তান আমি মনে করি। কারণ মাসিরা তো মায়েরই সমান হয়, তাই তো জানি। তো আমারও দিদির যেহেতু মেয়ে আছে, তো আমারও এটি কন্যা সন্তান। কিন্তু হিসাব মতো দেখতে গেলে আমি কিন্তু মানে আমার প্রথম সন্তান হচ্ছে অর্ক, তারপরে কিন্তু আমার কোনোদিনও এখনও পর্যন্ত কোনো সন্তান হয়নি। তাই যারা বলে না মেয়ে কোথায় মেয়ে কোথায় বলে কমেন্ট করো, তাদেরকে বলবো একটুখানি জানবে কারোর বিষয়ে, তারপরে কমেন্টটা করবে। হ্যাঁ, কারোর কাছ থেকে জেনে এসে ভুলভাল মন্তব্য এখানে করবে না। হ্যাঁ, আর কারণ তোমাদেরও সময়টা নষ্ট, আর যাদের এখন একদমই মানে প্রচুর অগাধ সময় আছে তারা এগুলো করে, সত্যি কথা বলতে। কিন্তু যারা আমাকে একদম প্রথম থেকে দেখছো তারা খুব ভালো করে জানো আমার কোনো কন্যা সন্তান নেই।
মানে হিসাব মতো কন্যা সন্তান আমার কোনদিন ছিল না। এবার আমাকে বলে মেয়েটাকে কীরকম মা, তুমি মেয়েটাকে নিয়ে আসো, মেয়েটাকে নিয়ে আসো। আমার থাকলে তবে তো আমি মেয়েকে নিয়ে আসবো। আমি কি মেয়েটাকে আকাশ থেকে টপকাবো বলো? মেয়েটাকে কি আকাশ থেকে টপকে নেব? আমার থাকলে তবে তো আমি আমার মেয়েকে নিয়ে আসবো। আমি নিজেই জানি না আমার মেয়ে কোথায়, মানে আমার হয়নি তো জানবো কোথার থেকে। তো যারা এসব কথাগুলো বলো প্লিজ বলো না। আর মানে আমি বুঝি না কেন এগুলো বলোই বা তোমরা জানো কিছু কিছু মানুষ জেনে শুনে ভুলভাল করো, কি করে আছো, তোমার লজ্জা করে না, হ্যান করে না। কত মানুষ কত বিচ্ছিরিভাবে কথাবার্তা বলে, মানে আমি মুখে আনতে পারবো না। মানে এমনকি অর্ককেও মানে উল্টো পাল্টা কথা বলে। আমার না একটু ডাউট আছে তাদের ব্যাপারে, তারা আদৌ কি মা? একজন মা কখনো অন্য সন্তানের খারাপ চাইতে পারে? আমার সত্যি ডাউট আছে তাদের ব্যাপারে। আর সত্যি কথা বলতে আমার কোনোদিনই মেয়ে সন্তান ছিল না, আমার একটিই ছেলে সন্তান। হ্যাঁ, ভবিষ্যতের কথা এখন তো আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি কিন্তু কোনোদিনই মেয়ে সন্তান জন্মদিনে আকাশ থেকে আমি টপকাতে পারবো না। তাকে নিয়েই তো কোথার থেকে আনবো, তাকে কোথায় এনে রাখবো? কেউ যদি এবার খুঁজে এনে দিতে পারে তাহলে সেটা আলাদা ব্যাপার। খুঁজে এনে দিও, তখন আমি একটা ভাবনা চিন্তা করবো যে হ্যাঁ একটু খুঁজে এনে দিও। তাহলে খুঁজে আনতে গেলে তাহলে মানে স্বর্গমত্ত পাতাল এক করে দিলেও আমার মেয়ে উদ্ঘাটন হবে না, কারণ নেই তো কোথার থেকে পাবো। তো এইটুকু ব্যাপার ক্লিয়ার করার ছিল। তবে যদি অন্যভাবে দেখতে চাও তাহলে বলবো আমার দুটি দিদি কন্যা সন্তান আছে, সেই দুটিকেই আমি মেয়ে হিসেবে মানি। আর তোমাদেরকে তো আমি বলেছি আমি কন্যা সন্তান ভীষণ পছন্দ করি, তো আমার তো বেশ ভালোই লাগে। তো না গো, আমার এখনও পর্যন্ত সেই সৌভাগ্য হয়নি যে আমার একটি কন্যা সন্তান হবে। যদি হয় কোনোদিনও সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার সেই সৌভাগ্য এখনও হয়নি। এইটুকুই বলার ছিল তোমাদেরকে। তো আজকে ভিডিওটা এড করে নিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো।